দর্শক আসসালামু আলাইকুম। স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। এই গ্রামের পরিশ্রমী উদ্যমী এক উদ্যোক্তা ভাই, উনি বস্তায় আদা চাষ করেছে। আমরা যতটুকু ওনার কাছে জেনেছি, উনি বাড়ি 1 বাড়ি 2 সেই সাথে ভিন্ন জাতের একটি আদা উনি বস্তায় রোপণ করেছে। সেই সাথে এই আদাগুলোকে ছায়া দেওয়ার জন্য লাউ রোপণ করেছে এবং লাউ কিন্তু বাম্পার হয়েছে। সব মিলে তার কাছে আমরা জানবো উনি কেন ভিন্ন ভিন্ন 3 জাতের আদা বস্তায় রোপণ করলো এবং এটা ছায়া দেওয়ার জন্য উনি লাউ রোপণ করে ওখান থেকে উনি বাড়তি কত টাকা ইনকাম করেছে। এই মিলে আমরা বস্তায় আদা চাষ এবং লাউ চাষ নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই পরিশ্রমী উদ্যমী উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সেই মিরন ভাই? জি ভাই। আচ্ছা আচ্ছা, আপনার এই যত বড় বস্তায় আদা চাষ, আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছিলাম না। তো ভাই এখানে কি করতেছিলেন? এখানে একটু ওই যে ঘাস টাস নিড়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে এগুলো বস্তায় যে আদা আমরা দেখছি, এর গোড়াতে কি ঘাস হয়? অবশ্যই। আচ্ছা, নিড়ানি না দিলে তো হয় না ভালো। আমি আপনার এই বাগানে আসার পথে দেখলাম ভাই, চমৎকার জাংলায় আপনার লাউ হয়েছে, বস্তা আদা চাষ খুবই সুন্দর হয়েছে। তো আমরা আজকে এই বিষয়গুলো আমার দর্শকদেরকে জানাবো, এত সুন্দর কিভাবে করছেন। সর্বপ্রথম আপনার পরিচয়টা বলেন তো একটু। আমার নাম মিরন সর্দার। আমার গ্রামের নাম সোনারায়, সুন্দরগঞ্জ থানা, জেলা গাইবান্ধা। আচ্ছা আচ্ছা, আপনি এখানে যে বস্তায় আদা চাষ করছেন, এখানে কত বস্তা আছে ভাই সর্বমোট? 2500 বস্তা আছে, মানে প্রথমবার তো আচ্ছা, কন্টেস্টে করতেছি আর কি। মানে এবার কি আপনি বস্তায় আদা কি প্রথম করেছেন? জি জি। আচ্ছা, আমরা এখানে আসার আগে শুনেছি আপনি ভিন্ন ভিন্ন জাতের আদা এখানে রোপণ করছেন। তো এই জাতগুলো কি কি? এখানে আছে বাড়ি 1 1000, হুম। বাড়ি 2 আছে 1000, আচ্ছা, আর থাইল্যান্ড আছে 500। থাইল্যান্ড মানে? মানে ওটা জাতের নামে থাইল্যান্ড। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা ওটাই আমি শুনছি, থাইল্যান্ড একটু মোটা হয়। আচ্ছা, আমরা যেটা যে বিদেশি আদা যেটা বলি আর কি, সেরকম? বিদেশি এটা নাকি সেই মানে বিদেশিও না, হুম। এটাকে হাইব্রিড মনে হচ্ছে আদাটা আর কি, আচ্ছা আচ্ছা, একটু মোটা তো। ইতিপূর্বে কি এই ধরনের আদা আমাদের বাংলাদেশে চাষ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে আপনি যে আপনি 3 জাতের আদা 1000, 1000 এবং 500 আপনি যে এখানে রোপণ করলেন, এই ভিন্ন ভিন্ন জাত কেন রোপণ করলেন? ভিন্ন ভিন্ন জাত, মানে এই বাড়ি 1 আর বাড়ি 2 হুম। এটা হলো সরকারি প্রজেক্টের আদা। আচ্ছা, তা আমি চিন্তা করলাম থাইল্যান্ডটা একটু মোটা, ওটার ফলনটা কিরকম হয়। জি। এটা তো অবশ্যই ফলন ভালো হয়, ওইটা আচ্ছা। নাকি আরো ভালো হয়, ওই জন্য একটু পরীক্ষামূলক ভাবে ওটারও হুম, 500 হুম, হুম। করছি, যেটা যেটা সবচেয়ে বেশি ভালো হবে হুম। সেটা আগামীতে আরো হয়তো একটু বেশি করে আমি করবো। আচ্ছা। তার মানে আমি কি বলতে পারি যে আপনি 3 টা জাতেই রোপণ করছেন। আপনি 3 টার ভেতর এবার আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন জি জি এবং আপনি ফলন দেখবেন জি যে কোনটাতে আপনি বেশি পরিমাণে পান আরকি। তো সেইটা আপনি পরবর্তীতে জি। প্রয়োগ করবেন আরকি। আচ্ছা ভাই, আপনি যে এখানে 1000, 1000 এবং 500 বস্তা আদা রোপণ করলেন। এই মাটিটা কি 3 টার কি একইভাবে প্রস্তুত করছেন নাকি এখানেও আবার ভিন্নতা না না, আছে? মাটি দেওয়া আছে, গোবর দেওয়া আছে, হুম। তারপরে কিছু সার দেওয়া আছে, আচ্ছা, ইটের গুঁড়া দেওয়া আছে, বালি দেওয়া আছে, কাঠের গুঁড়া দেওয়া আছে। আচ্ছা। মোটামুটি ভাবে আর কি কৃষি অফিসার সাহেবের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে হুম, হুম, হুম। একটা ভালো বস্তা করতে যা যা করা দরকার আচ্ছা। সেটাই আমি করেছি। মানে ওই পুষ্টিকর মাটি বানানোর হ্যাঁ, জন্য যা যা দেয়া দরকার সবই সবই দিচ্ছেন। দিচ্ছি। আচ্ছা, পুষ্টিকর জিনিস দিলেন কিন্তু যাতে কোনো রকম ছত্রাক বা জীবাণু আক্রমণ যাতে না করে সেজন্য কি তার আপনি জন্য জীবাণুনাশক দিয়েছেন অবশ্যই না? দেয়া আছে, দানাদার দেয়া আছে, তারপরে হ্যাঁ, হ্যাঁ। আপনার ট্রাইকস্ট দেয়া আছে, আচ্ছা, এগুলো মাটিতে দেওয়া আছে। মাটি মাটিতে। শোধনের জন্য যেটা সেটা অবশ্যই দেওয়া আছে। ডলোচুন দেয়া আছে। আচ্ছা। তো এরপর আপনি আদাটা যে আপনি যেটা এটা রোপণ করছেন, এটা তো বীজ আদা ছিল। হ্যাঁ, বীজ আছে। আচ্ছা, বীজ আদাটার কি অঙ্কুরটা বের হওয়া অবস্থায় আপনি রোপণ করছেন নাকি ওটা একদম বীজ আদাটাই রোপণ করছেন? না, ওটা কিছুদিন রেখে দিছিলাম একটু, ছোট ছোট যখন চোখ বের হয়েছে আচ্ছা, গাছের গোড়া, জি। তখন আর কি রোপণ করছি। আচ্ছা, আচ্ছা। একটা বস্তায় আপনি কতটুকু অংশ আপনি এখানে আদা রোপণ করছিলেন? মানে প্রতি 50 বস্তায় কত গ্রাম? 50 গ্রাম। মানে আমার এবার বীজ কম তো, হুম, হুম, হুম। ওই জন্য একটু বেশি দিলে ভালো হতো, তবে জি। আমি 50 গ্রাম করে দিচ্ছি আর কি। আচ্ছা। আমরা কিন্তু আপনার যে বস্তাগুলো দেখছি, প্রতিটা বস্তায় কিন্তু অনেকগুলো করে কিন্তু গাছ বের হয়েছে। হ্যাঁ, 30টা 35টা পর্যন্ত তো আছে আর কি। এই অবস্থায় আপনি এটার ভবিষ্যৎ কি দেখছেন ভাই? এখন আমি এর আগে অন্যান্য ক্ষেতে যা দেখছি, জি।
তাতে যেটা আমার মনে হয়েছে যে তাদের চেয়ে আমার ফলন ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এটা এখন এই মতো আদা গাছের বয়স কতদিন এটার? এটা ধরেন 5 মাস এরকম হয়েছে আর কি, 5 মাসের মতো। আচ্ছা, 5 মাসে তো আপনার গাছগুলো অনেক ভালো ভালো আছে, দেখি গ্রোথটা অনেক সুন্দর হ্যাঁ, হয়েছে। ইনশাল্লাহ তো অনেক আচ্ছা, ভালো আছে। এই 5 মাসে আপনি কি এখানে স্প্রে কিংবা কোনো পোকার আক্রমণ বা কোনো জীবাণুর আক্রমণ হয়েছে কিনা এই বিষয়ে একটু বলেন তো। এটা তো আমি রেগুলার স্প্রে করি, কি ধরনের কি স্প্রে করেন শিডিউল এগুলো? স্প্রে করি। প্রতি সপ্তাহে পচনের ওষুধ দিতে হয়, আচ্ছা। তারপরে পোকামাকড়ের ওষুধ দিতে হয়, জি। প্রতি সপ্তাহে এটা দিতে হয়। আচ্ছা, প্রতি সপ্তাহে তাহলে জীবাণুনাশক করতে হয় হ্যাঁ, এখানে? আমি দেই এই কারণে যে হ্যাঁ যেহেতু হ্যাঁ আমার হ্যাঁ। একটা বীজের প্রজেক্ট, আচ্ছা, যাতে কোনো সমস্যা না হয়। তার মানে আপনার এখানে যদি আদাগুলো ভালো হয়, সেক্ষেত্রে আপনি এই আদাগুলো খাবার আদা হিসাবে বিক্রি করবেন না, মানে না, না, বীজ আদা হিসাবে রাখবেন? এগুলো তো আমি বীজে, এগুলো তো গবেষণাগারের আদা, হর্টিকালচারের আদা। জি। এটাকে বীজ করার জন্যই আমি নিয়ে আসছি, আচ্ছা খাওয়ার জন্য না। আচ্ছা আচ্ছা। এবং পরবর্তীতে হয়তো আমি হুম, হুম, বেশি হুম। করে লাগাবো, জি, এটা আমারই লাগবে। আপনারই লাগবে। এটা আপনি এবার হয়তো 2500 করছেন, আগামীতে আরো আপনি বেশি 2, 4, 5 হাজার, এটা বস্তা আপনি তার বেশিও করতে পারি আমি, যদি এখানে আমি হুম, দেখি যদি ভালো বেনিফিট আসে। জি। তবে আশা করতেছি বেনিফিট পাবো আর কি। মানে আপনি কি দেখে বুঝতেছেন যে আপনার এখানে আদা ভালো হইছে? আপনি গাছ দেখে বুঝতেছেন নাকি কান্ডটা দেখে গাছ তো বুঝতেছেন? অবশ্যই দেখার একটা বিষয় আছে। জি। তারপরে কাণ্ড দেখারও বিষয় আছে। হুম, কতগুলো হুম, হুম। গাছ হলো একটা বস্তা, এটা আচ্ছা। দেখার বিষয় আছে। হুম, যে এই যে বস্তায় যে আপনি আদা রোপণ করলেন, এখানে আপনি যখন হারভেস্ট করবেন, কতদিন পর হারভেস্ট করবেন এটা? কত মাস পর? এটা তো একবারে সামনের বার যখন আদা গাড়ার সময় হবে, হুম। তখন আমি এটা এখান থেকে তুলবো। সামনের বার বলতে ওটা কি মাস? ওটা আপনার বাংলায় যদি বলি তাহলে বৈশাখ মাস। বৈশাখ মাসে। আচ্ছা, বৈশাখ মাসে গাছগুলো তো সব মরে যাবে। না, কিন্তু মাটিতে আদাটা বৈশাখ থাকবে। মাসে যখন একটু বৃষ্টি টিষ্টি হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু ওই গাছগুলো আবার নতুন করে অঙ্কুর আসে। জি। তখন ওটাকে তুলে বীজ হিসেবে আমরা ব্যবহার করব। আচ্ছা, ওখান থেকে জাস্ট ওই অঙ্কুরের বীজটাই শুধু আরেক বস্তাতে সেটিং করবেন। তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি কি মনে করতেছেন যে একটা বস্তায় কতটুকু আদা হতে পারে? এটা গাছ, বিষয়টা হলো, কাণ্ড আমি দেখে? যেহেতু প্রথমবারের মতো করছি, হ্যাঁ, হ্যাঁ, এর হ্যাঁ। ফলন সম্পর্কে আমি খুব একটা জানি না। আচ্ছা, আচ্ছা। তবে আমি অন্যান্য খেতে যেটা দেখছি আর কি, হুম, তাদের 1 কেজি 800 জি। গ্রাম পর্যন্ত হয়েছে। আচ্ছা। তুলনামূলকভাবে হুম। তাদের চেয়ে আমার আদা কিন্তু মোটামুটি ইনশাআল্লাহ অনেক ভালো দেখতে। অনেক হেলদি আছে আপনার সেক্ষেত্রে আদার আমি মনে গাছগুলো। করতেছি যে আমার হুম, যদি পার বস্তায় গড় 1 কেজি করে আসে, জি। এটাই আমার প্রত্যাশা আর কি। আচ্ছা, তাহলে এখানে লেবার খরচ বলেন, মেডিসিন খরচ, তারপরে এখন যে প্রতি সপ্তাহে আপনি স্প্রে করতেছেন, বস্তা, সব মিলিয়ে আপনার কত টাকা প্রতি বস্তায় খরচ হবে? আমার এখানে বস্তা প্রতি 60 টাকা করে পড়ছে। আচ্ছা। আর এখন এই যে কিছু পচনের যে স্প্রেটা দিচ্ছি, এটা আমি হুম, যোগ হুম। করে নিই, হয়তো 65 ৬৫ এরকম টাকা। হবে আর কি আচ্ছা, মানে আপনার পার রোপণ বস্তায়। থেকে শুরু করে, আর অর্থাৎ এই বস্তায় মাটিটা প্রস্তুত থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত হুম, ৬৫ টাকা খরচ হবে এটা আমার ক্ষেত্রে। আপনার আর ক্ষেত্রে। যারা আচ্ছা, নিজেরা আচ্ছা। কিছু করতে পারে, জি। আমি তো বেশিরভাগ লেবার দিয়ে করাই আর কি। হুম, হুম, হুম। যারা মনে করেন যে ৩-৪ ভাই আছে, বা বাড়িতে নিজেরাই শ্রম কাজের লোক দিতে পারে। ৩-৪ জন আছে, জি। নিজেরাই করতেছে, সেক্ষেত্রে তাদের 50 থেকে 55 টাকা এরকম আর কি পার বস্তায় খরচ পড়বে। আচ্ছা। আর আমি যেহেতু একা মানুষ, হুম, আমি যদি হুম, হুম। লেবার দিয়ে সব করি, জি। আমার ক্ষেত্রে ওই খরচটা একটু বাড়তি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আপনার এখানে ব্যতিক্রম দেখছি যে আপনি এই আদাগুলো যেহেতু আদা গাছ হচ্ছে ছায়া শীতল জায়গার গাছ। হুম, হুম। তো সেই ক্ষেত্রে আপনি এখানে রোদ থেকে বাঁচার জন্য বা ছায়া দেওয়ার জন্য আপনি জাংলা পদ্ধতিতে যে লাউ রোপণ করছেন, লাউ তো চমৎকার ধরছে ভাই। এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? আসলে লাউ একটু আসেন গাড়ার দেখি। আইডিয়া আমার ছিল না। জি। আমি এখানে পেঁপের বাগান করছিলাম। আচ্ছা। মানে কিছু পেঁপের গাছ গাড়ছিলাম ঘন বর্ষণে। হুম। সেই পেঁপের গাছগুলো নষ্ট হওয়ার কারণে আমি কিন্তু মূলত পেঁপে বাগানের ফাঁকেই আদাগুলো দিছিলাম। হ্যাঁ। মানে এবারে কিন্তু একটু বৃষ্টি বেশি হয়েছে আমাদের অঞ্চলে। এই ঘন বৃষ্টির কারণে পেঁপের গাছগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, তখন প্রখর রৌদ্রে আদা যেহেতু ভালো হয় না। আচ্ছা। এই যে লাউ রোপণ করছেন হুম, হুম। ছায়া দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে একেবারেই ছায়া পড়লে আদার কোনো ক্ষতি হবে না ভাই? অবশ্যই ক্ষতি হবে। তো তাহলে এটা করণীয়টা কি? আদা আসলে একবেলা ছায়া একবেলা রোদ, হুম। এটাই সবচেয়ে পারফেক্ট। এখানে কি সেই রোদ পড়বে? হ্যাঁ, রোদ পড়ে না কেন? এই যে আমাদের গ্যাপ, আমার জানলার গ্যাপ আছে, গ্যাপ দিয়ে সূর্যের আলো পড়ে। এই যে গ্যাপ আছে, আচ্ছা, সূর্যের আলো পড়ে। আচ্ছা। আপনার এখানে যে লাউটা রোপণ করছেন, আপনি এই লাউ থেকে আপনার কি পরিমাণ আয় আসবে বলে আপনি মনে করেন? যেরকম ফলন দেখা যায় আর কি। হুম, হুম, হুম। তো আমার মনে হয় যে এই জায়গায় অনেকে যারা লাউ চাষ করে, হুম। তারা তো বলতেছে যে 70-80 হাজার টাকার লাউ আসবে।
তার মানে আপনার একই মাটিতে আপনি আদা রোপণ করলেন, উপরে আপনি লাউ দিয়েছেন, তার মানে এটা আপনার বাড়তি একটা আয়। তো আচ্ছা, এইরকম আদা যদি কেউ রোপণ করতে চায়, তারা যদি আপনার সহযোগিতা চায় বা এরকম আপনি আধুনিক কৃষিতে অনেক কিছু করতেছেন, সেক্ষেত্রে আপনি তাদের সহযোগিতা করবেন? আমি সবাইকে পরামর্শ দেই, অনেকে আসে আমার কাছে ফোনে পরামর্শ নেয়, বলি সবাইকে আমি যতটুকু জানি এটা মানুষের মধ্যে আমি বিলাই দিই। আচ্ছা ভাই, আপনার যতগুলো বস্তা আদায় আছে, এই আদাগুলো আপনার যদি আশানুরূপ হয়, এগুলো তো সব আপনি বীজ আদা করবেন। হ্যাঁ, তো এত আদা তো পরবর্তীতে আপনার রোপণের জন্য লাগবে না, এই আদাগুলো আপনি কি করবেন? অর্ধেক আমার লাগবে, বাকি অর্ধেক হয়তো আমার কাছে অনেকে চাইছে, তাদেরকে দেবো। তারা কি ওই বস্তায় আদা রোপণ করবে? হ্যাঁ। আচ্ছা, এই আদাটা আপনি তো একদম সিনিয়র পারসন, আপনি তো জানেন যে আমরা ইতিপূর্বে দেখেছি মানুষরা আদা হচ্ছে মাটিতে সারিবদ্ধভাবে রোপণ করে, তো সেইটা থেকে এই বস্তায় আদার আপনি পার্থক্যটা কি দেখতেছেন? মাটিতে আবাদ করলে রোগ বালাই বেশি হয়। কেন রোগ বেশি হয়? এটাতে কি রোগ হবে না? এটাতে কম হয়। তাহলে এটাতে যদি কোনো বস্তায় রোগ ধরে, বস্তাটা আপনি সহায় রাখেন, আর বিস্তার করতে পারলো না। আর মাটিতে যেহেতু এক মাটিতেই সবগুলো থাকে শিকড় বাকড়, একটা থেকে রোগ আর একটাতে ছড়ায়, এখানে ছড়াবার কোনো সুযোগ নেই। এখানে যদি একটা বস্তায় যদি পচন ধরে, ওই বস্তাটা আপনি সরায় আলাদা ট্রিটমেন্ট করলেন, আচ্ছা, আর ওটা ছড়াইতে পারলো না। আচ্ছা, আপনি এই বস্তায় আদা বা লাউ চাষ এছাড়া আপনি আর কৃষি কি কাজ করেন? আমি শশা চাষ করি, তারপর মিষ্টি কুমড়া চাষ করি, টমেটো চাষ করি, যখন যেটা কি পদ্ধতিতে রোপণ করেন? সব আমি স্মার্ট কৃষি যেভাবে আর কি করে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা যে মালচিং বা স্মার্ট কৃষক যাই বলেন না কেন, আপনার তো ওখানে একটা ব্যয়, বাড়তি ব্যয় আছে, তো সেক্ষেত্রে আপনি যে বাড়তি ব্যয়টা করতেছেন তাতে আপনার ফসলটা কেমন হয় আপনি ইতিপূর্বে কেমন দেখেছেন? বাড়তি ব্যয় কমানোর জন্যই এই মালচিং পেপারের ব্যবস্থা। তার মানে এখানে কি ফসল ভালো হয়? অবশ্যই। আগাছা আমরা যে খাবারগুলো গাছে দেই, এটা তো মালচিং না থাকলে আগাছায় সব খেয়ে ফেলে। আচ্ছা, মালচিংটা দেওয়ার কারণে আমার বিন্দুমাত্র খাবার নষ্ট হচ্ছে না। আচ্ছা, সবগুলো আমার থাকতেছে ওখানে এবং পর্যাপ্ত পরিমাণ গাছের প্রয়োজন অনুযায়ী গাছ খাদ্য গ্রহণ করতে পারতেছে। সেক্ষেত্রে ফসল কেমন হয়? ফসলটা অবশ্যই ভালো হয় সেক্ষেত্রে। তো ব্যয়ও তুলনামূলকভাবে ব্যয় কমলো, কম, কৃষক ব্যয় কম হচ্ছে। শোনেন, এখন একটা কৃষকের মজুরি হচ্ছে 500 টাকা। আচ্ছা, এখন আমার এই ধরেন সামনের এই জমিতে, এখানে যদি আমি মালচিং না দিতাম, তাহলে নিরামিতে যে টাকাটা যাইতো তার 4 ভাগের 1 ভাগ আমার যাবে না এই মালচিংয়ে। আচ্ছা, প্লাস আমার খাদ্যটা সাশ্রয় হলো। আমি গাছকে যে খাবারগুলো দিচ্ছি, আগাছায় কোনো খাবার খাইতে পারলো না। একদিকে খাদ্য সাশ্রয় হলো, গাছের পুষ্টি ভালো থাকলো, গাছ চেহারা ভালো হলো, অন্যদিকে আমার লেবার খরচ কমলো আর কি। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আপনার চমৎকার আদা এবং বাম্পার লাউ চাষ, সেই সাথে আপনি আধুনিক কৃষি নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা প্রত্যাশা করি আপনি আরও এগিয়ে যাবেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আজকে একজন উদ্যোক্তার তার চমৎকার বস্তায় আদা চাষ দেখলাম। উনি কিন্তু ভিন্ন ভিন্ন জাতের বস্তায় আদা চাষ করেছেন, কারণ একটা জাত রোপণ করলে সেখানে ভালো হবে না কেমন হবে এইটা আসলে বোঝাটা অনেকটাই মুশকিল। তো সেক্ষেত্রে উনি ভিন্ন ভিন্ন জাতের আদা রোপণ করেছে, সেই সাথে আদাকে ছায়া দেওয়ার জন্য উনি চমৎকার লাউও কিন্তু রোপণ করেছে, সেখানে কিন্তু বাম্পার লাউ হয়েছে। সেই সাথে উনি আধুনিক কৃষি অনেক কিছু করে থাকেন। আমরা প্রত্যাশা করি এবং দোয়া করি এইরকম বাংলাদেশে যদি আধুনিক কৃষক বাংলাদেশে তৈরি হয়, কৃষির বিপ্লব ঘটবে। এই ছিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের এক উদ্যমী পরিশ্রমী কৃষি উদ্যোক্তা ভাইয়ের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।